আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি ন্যারেশনের ক্লাস নিয়ে। আমরা বিগত 5টি ক্লাস করেছি এবং এইটি 6ষ্ঠ ক্লাস। এই ক্লাসের মাধ্যমেই ন্যারেশনের সকল কিছু শেষ হবে এবং আগামীকাল অর্থাৎ 7ম ক্লাসটিতে আমরা ন্যারেশনের প্র্যাকটিস করব, প্যাসেজ ন্যারেশনের প্র্যাকটিস করব। তো আজকে আমরা আলোচনা করব আমার দেওয়া রুলস 7, 8, 9, 10 এবং 11 নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুলস 7 এ লেখা আছে থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ কেন লেখা আছে? যদি আমরা ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ কথা উল্লেখ পাই, তাহলে আমি যখন ইনডাইরেক্ট করব তখন রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস যাহাকে বলা হচ্ছে অথবা রিপোর্টিং ভার্বের অবজেক্ট। যাহাকে বলা হচ্ছে এটাই ঠিক আছে, কারণ রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনেক সময় থেকেও তাকে থ্যাংক ইউ বলা হয় না। যেমন আমি যদি ডিরেক্ট স্পিচের দেখেন বলা আছে she said to him thank you, তাহলে এর ইনডাইরেক্ট কি হবে দেখেন। আরেকটা উদাহরণ হতে পারে she said thank you রহিম কথাটা আমরা লিখবো না, রহিম কথার সময় আব্দুর রহিম কথা উল্লেখ করা উচিত, কারণ এই যে রহিম এটা আল্লাহর একটি গুণবাচক নাম। তাহলে আমরা দিলাম এখানে থ্যাংক ইউ রাফি। তাহলে এই দুইটা যখন আমরা ইনডাইরেক্টে নিয়ে যাব ডাইরেক্ট থেকে, তখন আমি কি বলছিলাম, গঠনটা কি হবে? থ্যাংক ইউ কথা উল্লেখ পেলে দেখেন রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ আছে, এখানেও থ্যাংক ইউ আছে। তাহলে গঠন হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাবো, এখানে রিপোর্টিং ভার্ব সেড টু, সাবজেক্ট শি, তাহলে আমরা সাবজেক্ট বসিয়ে দিলাম শি। তারপরে গঠনের অনুযায়ী পরে আসছে থ্যাঙ্কড, তাহলে শি থ্যাঙ্কড। তারপরে কি আসছে? যাকে বলা হচ্ছে তা সে, তাহলে she said to him, কাকে বললো? him কে থ্যাঙ্ক জানালো, তাহলে she thanked him। দেখেন তো এই গঠন অনুযায়ী হয়েছে কিনা। এইবার আসছে she said thank you রহিম, তাহলে এর গঠনটা কি হচ্ছে? আবার আমরা এই যে গঠন দেখেন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাহলে রিপোর্টিং ভার্ব এইটা সাবজেক্ট she, তাহলে she বসিয়ে দিলাম। এবার কি বসবে? থ্যাঙ্কড বসিয়ে দিলাম। এবার বসছে কাকে বলা হচ্ছে? রাফিকে, তাহলে রাফি বসিয়ে দিলাম। আশা করছি রুলস নাম্বার 7 আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ পান, তাহলে গঠন প্রণালী হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস যাহাকে বলা হচ্ছে সে, এটা বসাই দিবেন, তাহলেই এই ন্যারেশনটি হয়ে যাবে থ্যাংক ইউ সেন্টেন্সের। তারপরে দেখেন আমাদের গুড বাই লেখা আছে রুলস নাম্বার 8-এ। তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচে যদি গুড বাই থাকে, রিপোর্টেড স্পিচে কি থাকে?
রিপোর্টেড স্পিচে আপনার লেখা আছে গুড বাই। তাহলে রিপোর্টিং ভার্বের ইনডাইরেক্ট করার সময় আমরা কি লিখব? সেম জিনিস, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস এখানে একটু চেঞ্জ হবে, এখানে থ্যাংক এর জায়গায় লেখা থাকবে, আমরা একটু পরিষ্কার করে নিই, এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বেইট। এই বেইটটা আসলে কি? এটা হচ্ছে বিদায় জানানো, বিদায় জানানো প্লাস যাহাকে বলা হচ্ছে প্লাস গুড বাই। দেখেন এর উদাহরণ কি করা যায়? আমি যদি ডাইরেক্টে একটি কথা লিখি যে she said goodbye friends, তাহলে এর ইনডাইরেক্ট আপনি কি করবেন? এর ইনডাইরেক্ট দেখেন তো কি হচ্ছে, সূত্রে বসাই দেন, এই সূত্রে বসাই দেন, যেহেতু রিপোর্টেড স্পিচে গুড বাই পেয়েছেন, তাহলে এই যে এই সূত্রে বসিয়ে দিলে কি হচ্ছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আমি বসালাম কি, সি বসালাম, তারপরে গঠন অনুযায়ী কি বসবে, বেইট, বেইট বসালাম, তারপরে কি বসবে, যাহাকে বলা হচ্ছে, কাকে গুড বাই বলা হচ্ছে, ফ্রেন্ডস কে গুড বাই বলা হচ্ছে, she bade friends, তারপরে কি বসবে, গুড বাই, গুড বাই। দেখেন এই সেন্টেন্সটা একটু ডিফারেন্স মনে হচ্ছে, আমার কাছ থেকে পছন্দ হচ্ছে না। তাহলে she said goodbye friend, আমি একটু যদি চেঞ্জ করতে পারি, এখানে ফ্রেন্ডস এর জায়গায় যদি আমি লিখতে পারি goodbye my friends, যদি এমন হয় তাহলে কি এখানে she bade her friend, কার ফ্রেন্ড, মাই ফ্রেন্ড ছিল, তাহলে মাই ফ্রেন্ড হচ্ছে, দেখেন তো কোন পার্সনে আছে, ফার্স্ট পার্সনে, পার্সন পরিবর্তন করে দেন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আছে she, তার কারণে এখানে এটা অবজেক্ট হিসাবে আছে, তাহলে হার হয়ে গেল, হার ফ্রেন্ড, she bade her friend goodbye। সেম যত নিয়ম, যত আপনি ন্যারেশন আসুক, যত সেন্টেন্সে আসুক না কেন, নিয়ম হবে এইটা, এই হচ্ছে সূত্র, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস বেড প্লাস যাহাকে বলা হচ্ছে সে প্লাস গুড বাই, এটা হচ্ছে রুলস নাম্বার 8। এবার রিপোর্টেড স্পিচে আপনি কি পাবেন? 9 নম্বর রুলস অনুপাতে 9 নম্বর রুলস এর ভিত্তিতে আপনি রিপোর্টেড স্পিচে এটা হলো 9 নম্বর রুলসে আপনি পাবেন গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, তারপর আপনার গুড আফটারনুন থাকতে পারে, এক কথায় হচ্ছে আপনাকে উইশ করা বোঝাবে এখানে, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, এটা যদি থাকে তাহলে এগুলা কি বোঝায়, এগুলা উইশড, এগুলা উইশ করা বোঝায়। তাহলে গঠন কি হবে, ইনডাইরেক্টের গঠন হবে রিপোর্টিং
ভার্ব এর সাবজেক্ট প্লাস উইশড প্লাস যাহাকে বলা হচ্ছে, মানে যাহাকে উইশ করা হচ্ছে, প্লাস যা উইশ করা হচ্ছে। মানে যদি গুড মর্নিং উইশ করা থাকে তাহলে এখানে সেই উইশটা হবে গুড মর্নিং, যদি গুড ইভিনিং হয় তাহলে গুড ইভিনিং, যদি গুড নাইট হয় তাহলে গুড নাইট, মানে যে উইশটা করা হবে সেটা ওখানে বলবে। তাহলে এর উদাহরণ আমরা কি দিতে পারি? ডাইরেক্ট আপনি পেলেন she said good morning রাফি। রাফির ক্ষেত্রে আমি বারবার সে ব্যবহার করব, কারণ আমাদের রাফি ভাই বিবাহিত পুরুষ, আপনাদের বলে দিলাম। তাহলে ইনডাইরেক্টে আপনি কি লিখবেন? ইনডাইরেক্টে আপনি লিখবেন she। কেন she লিখলাম? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট she দিলাম, তারপরে কি বসাবো? উইশড, she wished, তারপরে কি আছে? রাফি, wished রাফি গুড মর্নিং। দেখেন তো ঠিক আছে কিনা? যত নিয়ম পাবেন আপনি সেম ভাবে বসাই দিবেন। এবার এখানে যদি রাফি না থেকে হিম থাকতো, she said good morning, সরি, এখানে যদি থাকতো she said to him good morning, তাহলে কি হতো? she wished him good morning। আশা করছি 9 নম্বর রুলসটা আপনাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আসবো আমাদের 10 নম্বর রুলসে। 10 নম্বর রুলসটা কি? যে দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার। তাহলে ধরেন একটা ন্যারেশন আপনি পেয়েছেন, সেই ন্যারেশনে কে বলছে বা মানে কে বলছে এমন কোনো উল্লেখ নেই। একজন বলে যাচ্ছে, একজন শুনে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে যে বলছে তাকে লেখা লাগবে দ্য স্পিকার, আর যে কথাগুলো শুনতেছে প্রথমে তাকে লেখা লাগবে দ্য লিসেনার। কিভাবে? উদাহরণ যদি আমরা দিই, ডাইরেক্টে উইল ইউ প্লে tomorrow? Yes, I will play tomorrow afternoon। তাহলে এখানে দেখেন উইল ইউ প্লে টুমরো, একজন প্রশ্ন করলো যে তুমি কি কালকে খেলবে, আরেকজন উত্তর দিল ইয়েস আই প্লে টুমরো আফটারনুন, মানে আমি কালকে বিকেলে খেলবো। কিন্তু কে প্রশ্ন করছে? এখানে কি হি, সি, রহিম, করিম, আব্দুল জব্বার কিছু আছে? কিচ্ছু নাই। তাহলে উইল ইউ প্লে টুমরো, তুমি কালকে খেলবে, প্রশ্ন করছে দ্য স্পিকার। প্রশ্ন হচ্ছে ইয়েস আই প্লে টুমরো, হ্যাঁ আমি কালকে খেলবো। মানে যে ওই যে শুনলো উইল ইউ প্লে টুমরো, আমি শুনলাম প্রথমে, তারপরে আমি উত্তর দিলাম যে হ্যাঁ আমি কালকে খেলবো। তাহলে আমি লিসেনার, আর আমাকে যে প্রশ্ন করলো সে হচ্ছে স্পিকার। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমাকে তো
নিয়ে আসতে হবে একটা কিছু, যে আপনার যখন আপনি ইনডাইরেক্টে নিয়ে যাচ্ছেন, ইনডাইরেক্টে নিয়ে যাওয়ার সময় তো ওখানে দুটা ক্লজ হয়ে যাবে, একটা হচ্ছে রিপোর্টিং ক্লজ আর একটা রিপোর্টেড ক্লজ। এখানে শুধুমাত্র রিপোর্টেড ক্লজগুলো আছে, আমাকে তো রিপোর্টিং ক্লজ নিয়ে আসতে হবে। এই রিপোর্টিং ক্লজ নিয়ে আসার জন্য আমাকে দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার ইউজ করা লাগবে, নাহলে তো আমার হচ্ছে ন্যারেশনের গঠন হচ্ছে না, ন্যারেশন তো ভুল হয়ে যাবে। সেই জন্য আমাকে লিখতে হবে, এই যে একজন বলতেছে, তাহলে দ্য স্পিকার, দ্য স্পিকার কাকে বলছে। এইবার আপনি বলে দেখেন, এখানে আপনাকে ভার্ব বসাতে হবে, রিপিটিং ভার্ব বসাতে হবে। কি বসাবেন ভাবেন, কি বসাবেন? এখানে আছে উইল ইউ প্লে টুমরো, মানে আমি প্রশ্ন করছি, স্পিকার প্রশ্ন করছে। যদি প্রশ্ন করা বোঝায় তাহলে রিপিটিং ভার্ব কি বসবে? রিপিটিং ভার্ব বসবে আস্কড। এইবার কাকে কাকে প্রশ্ন করছে? দ্য লিসেনার। দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার। এবার দেখেন, কমা ইনভার্টেড কমা তুলতে হবে। কমা ইনভার্টেড কমা আপনি কিভাবে তুলবেন? উইল ইউ প্লে টুমরো, এখানে কি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন বা রিপোর্টেড স্পেস শুরু হয়েছে? হয়নি। তাহলে আমরা কি বলেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমাদের কমা ইনভার্টেড কমা তুলতে হয় তাহলে কি লেখা লাগবে? ইফ লেখা লাগবে। সাধারণত ইফই আমরা লিখে থাকি। তাহলে the speaker asked the listener if, এবার আপনারা কি করবেন? এই বাক্যটাতে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। আছে কি? ইউ। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। পরিবর্তন হবে কিভাবে? পার্সন পরিবর্তনের নিয়ম অনুযায়ী। এই যে রিপোর্টিং যে ভার, এর অবজেক্টের মাধ্যমে। তাহলে দ্য লিসেনার। এখন দ্য লিসেনার, এখানে আপনি দ্য লিসেনারের বদলে হি বা শি ইউজ করতে পারেন, কারণ দ্য লিসেনার তো আপনি এখানে আর লিখবেন না, আপনাকে তো হি বা শি ইউজ করাই লাগবে। তাহলে আমি ধরেন দ্য লিসেনারকে হি ধরলাম। সচরাচর তো হচ্ছে এখানে যদি আমি ক্রিকেট ফুটবল দিতাম তাহলে সচরাচর ছেলেদেরই খেলা বোঝাতাম, বা আপনি হচ্ছে এখানে হি বা শি ধরেন। তা স্পিকার আস্কড দ্য লিসেনার ইফ হি অর শি, এখানে কি লিসেনার ছোট করে দিয়ে রাখেন, লিসেনারকে বোঝাচ্ছে। ইফ হি আর শি, এবার উইল আছে, উইলের পরিবর্তে কি বসবে? উড বসবে। কিভাবে বসবে? প্রথম ক্লাসে দেওয়া আছে, উড, তারপরে কি? প্লে, প্লে টুমরো। টুমরো বসাবো? টুমরো কি আমরা বসাতে পারবো? পারবো না। টুমরোর বদলে কি বসাবো? দ্য নেক্সট ডে। কেন বসাবো? প্রথম ক্লাসে দেওয়া আছে, দ্য নেক্সট ডে। আচ্ছা, the speaker asked the listener if he would play the next day. এবার কি? Yes, I will play tomorrow afternoon. আমি কালকে বিকেলে খেলবো। রিপ্লাইটা দিল কে? প্রশ্ন করলাম লিসেনারকে, তাহলে লিসেনার উত্তর দিল। তাহলে দ্য লিসেনার replied in the affirmative that I would play the next day after noon. দেখেন তো কি লিখলাম আমি?
এই যে লিসেনার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কেন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলাম? আগের ক্লাসে দেওয়া আছে, অর্থাৎ পঞ্চম ক্লাসে দেওয়া আছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। কেন দ্যাট লিখলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা ইনভার্টেড কমা তুলতে হবে, তাই দ্যাট লিখলাম। তারপরে সরি, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, এখানে আই হবে না। কেন আই হবে না? এখানে তো আই দেওয়া আছে, আমার তো পার্সন চেঞ্জ করা লাগবে। পার্সন কি? দ্য লিসেনার, মানে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপ্লাইড, মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের অনুযায়ী। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এই বাক্যে কে? দ্য লিসেনার। তাহলে দ্য লিসেনার আমি হি বা শি, হি অথবা শি, that he অথবা she would play the next day afternoon, tomorrow day the next day। আশা করি এই জিনিসটা আপনাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে, এটা আমি আশা রাখতে পারি আপনাদের কাছে। এটা একটু দেখে নেন ভালোভাবে, তারপরে আমি এটা মুছে দিব। আচ্ছা, মুছে দেওয়ার আগে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করি, যে 11 নম্বর রোজ নিয়ে আলোচনা করি, ততক্ষণ এটা থাক। যে সেন্টেন্স শেষ হচ্ছে না, মানে আমি একটা কথা বলছি, বলতে 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 অনেক কথা একসাথে আমি বলতে মাঝখানে আমি কিছু কথা শেষ না করে ফ্রেজ হিসাবে ছেড়ে দিচ্ছি। ধরেন কি, একটা উদাহরণ দেওয়া যায়, যে আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি, রেস্টুরেন্টে খেতে যাওয়ার পরে আমার খাবারের ধরেন যে ওয়েটার খাবার সাপ্লাই করছে, তাকে আমি বলছি যে তুমি যদি আমাকে একটা ভালো মিল খেতে দিতে পারো, আমি তোমাকে টাকা দিব 450 টাকা। এই যে 450 টাকা বললাম, টাকা দিব ফুল স্টপ, তারপরে আমি বললাম 450 টাকা, তারপরে ফুল স্টপ দিলাম। এই যে 450 টাকা কি? 450 টাকা কি একটা বাক্য হয়ে গেল? 450 টাকা কি এনাফ তার জন্য? বা 750 টাকা কি এর দাম? এটা কি ঠিক আছে? এটা বোঝাচ্ছে না 450 টাকা, তারপরে আমি বাক্যটা কমপ্লিট করলাম না, মানে 450 টাকা কি ঠিক আছে? এবার এটা বাক্য শুধু লেখা আছে 450 টাকা, এর পরের বাক্যে ওই ওয়েটার আমাকে বলছে 450 টাকা ঠিক আছে, মানে 450 টাকা ইজ এনাফ। এই যে ইজ এনাফ মানে কি? যে 450 টাকাই ঠিক আছে। তাহলে আমি এই যে 450 টাকা বললাম, সেক্ষেত্রে ওই 450 টাকা তো এটা বাক্য হলো না, সেক্ষেত্রে আমাকে ভেবে নিতে হবে, যেহেতু ওয়েটার আমাকে বলছে ঠিক আছে, তার মানে আমি প্রশ্ন নিশ্চয়ই এই জায়গায় করেছিলাম যে 450 টাকা কি ঠিক আছে, যার কারণে ওয়েটার আমাকে বললো 450 টাকা ঠিক আছে। এটা হচ্ছে একটা ফ্রেজ মতো হলো, যে আমি বললাম একটা কথা, কিন্তু আমি সেই কথাটা কমপ্লিট করলাম না। সেই কথার পরে বাক্যে যে আমি দেখলাম যে কি বলছে, বলার পরে আমি প্রথম বাক্যে ফিরে আসলাম, ফিরে এসে আমি সেই বাক্যটা কমপ্লিট করব ইনডাইরেক্ট এসে। এর একটা অনেক বড় উদাহরণ আছে, আমি যে উদাহরণটাই দিলাম, এই উদাহরণটাই ধরেন আমি এখানে লিখব একটা বড় করে। রুলস 10 শেষ 11, যে আমি একটু, যেহেতু উদাহরণটা অনেক বড়, আমি একটু উদাহরণটা দেখে দেখে লিখি। এখানে দেখেন, ইউ সার্ভ মি ইন গুড মিল, হাউ মাচ টু পে ইউ? 400 টাকা। বাক্য শেষ। 400 ইজ অলরাইট, মানে এই পর্যন্ত আমি বলেছি 400 ইজ অলরাইট। এটা কে বলছে আমাকে? খাবার সার্ভ করে কি? অ্যাকচুয়ালি ওয়েটার, কোথাও খাবার খেতে গেলে। তাহলে এটা আমাকে রিপ্লাই দিল ওয়েটার। তাহলে আমি এখানে ইনডাইরেক্টে কি করব? আপনারা একটু ভাবেন, একটু ভেবে ইনডাইরেক্টে কি করতে পারেন একটু দেখেন তো। এটা করার পরে আপনারা কে কে পেরেছেন এই জিনিসটা আমাকে জানাবেন। আপনাদের একটু সময় দিলাম, ছোট্ট কিছু সময়, একটু দেখতে থাকেন আর ভাবেন। আচ্ছা, এখানে প্রসঙ্গবোধক চিহ্ন আছে। তো আমি যদি শুরু করি যে ইউ সার্ভ মি ইন গুড মিল, তাহলে প্রথম বাক্যটা এখানে ফুল স্টপ যেহেতু আছে, এই ফুল স্টপটা, এই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আই টোল্ড
দ্য ওয়েটার ড্যাট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট ইউ যাবে হচ্ছে ওয়েটারের কাছে, যেহেতু সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে যাবে, তাহলে হি হ্যাভ আছে এখানে, তাহলে হ্যাভের পরিবর্তে হ্যাড সার্ভড মি, মি হচ্ছে ফার্স্ট পারসন, এখানেই আসবে যার কারণে মি বসবে, মি ইন গুড মিল। এই যে গেল। তারপরের বাক্যটা কি করছে, হাউ মাচ টু পে, এটা আমি প্রশ্ন করছি, তাহলে I also asked, যেহেতু বাক্যটা একটাই আমারই আছে যার কারণে আমি অলসো বসালাম, মানে আমি প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েছি, তারপরে আমি আস্কড করছি আবার তাকে, তাহলে I also asked him how much to pay। এইবার বলেন, এই প্রথম এসেছে যে ওই যে 8 ভাই 1 বোনের কথা বলেছিলাম, সেটার মধ্যে থেকে এই বোনটা চলে এসেছে WH কোশ্চেনের, তাহলে এইটা সে WH কোশ্চেনের বোন, তাহলে এখানে ইফ তো আমি বসাতে পারছি না, কমান্ড ভার্ব এর পরিবর্তে আমাকে হাউই বসাতে হবে। I also asked him how much to pay you, মানে কে পে করবে, কে, আমি পে করব, এখানে এই যে আই শুড নিয়ে আসতে হবে আমাকে, হাউ মাচ আই শুড পে হিম, ইউ এর পরিবর্তে হিম কেন হলো, পার্সন পরিবর্তনের নিয়ম অনুযায়ী। এই যে আই শুড নিয়ে আসলাম, এই যে বাক্যটা নিয়ে আসলাম, কারণ আমি পে করব সেই জন্য, বাক্যের ভিতরে দেয়া নেই কিন্তু আমাকে বুঝে লিখে দিতে হলো আই শুড। তারপরে দেখেন 450 টাকা, তাহলে ফুল স্টপ দিয়ে দিয়েছি, তাহলে আই এগেইন আস্কড, আমি আবার তাকে জিজ্ঞেস করলাম 400, শুধু 400 টাকা দিয়েছি, 400 টাকা, 400 টাকা, শুধু প্রশ্ন হয় যে 400 টাকা, আই অলসো আস্কড 400 টাকা। এখানে দেখেন পরের সেন্টেন্সে কি লেখা আছে, 400 টাকা ইজ অলরাইট, যে 400 টাকা ঠিক আছে, তাহলে আমি তাকে জিজ্ঞেস করতে পারি যে 400 টাকা কি ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি 400 টাকা would do, 400 টাকা কি ঠিক আছে, তারপরে 400 টাকা ইজ অলরাইট, এবার কি বললো, the waiter replied that 400 টাকা ইজ আছে, এবার ইজ এর পরিবর্তে আপনি কি বসাবেন দেখেন তো, বলেন, ইজ এর পরিবর্তে আপনি বসাবেন ওয়াজ, কেন বসাবেন, প্রথম ক্লাসে দেওয়া আছে, ওয়াজ অল রাইট। আশা করছি আপনাদের ন্যারেশনে আর কোনো সমস্যা হবে না, কারণ ন্যারেশনে এই যে 6টা ক্লাস হলো, এই 6টা ক্লাসের বাইরে তেমন কোনো ব্যতিক্রম জিনিস আসে না, যদি ব্যতিক্রম জিনিস এসেও থাকে তাহলে আমরা সেটা বুঝতে পারবো যখন আমরা প্র্যাকটিস করব শেষ ক্লাসে, অর্থাৎ 7ম ক্লাসে, তখন আমরা প্র্যাকটিসে যে যত ব্যতিক্রম আমরা পেতে পারি আমরা সবকিছু দেখবো, প্র্যাকটিস করব, তখন আমরা বুঝতে পারবো। আর আপনারা যারা এসএসসি 26 ব্যাচ আছেন, আপনাদের তো ন্যারেশন নাই, আপনাদের শর্ট সিলেবাসে ন্যারেশন তুলে দিয়েছে, আপনাদের জুনিয়রদের আছে, অর্থাৎ ক্লাস 9 এখন যারা অধ্যয়ন করছো তারা তোমাদের আছে, এবং 6, 7, 8 যারা পড়ছো তোমরা ন্যারেশনটা শিখে রাখতে পারো। এই ন্যারেশনটা আবার ইন্টারমিডিয়েট লাইভে যারা আসো তারাও শিখে রাখতে পারো, কারণ ন্যারেশন সব জায়গাতে একই, খুব একটা পরিবর্তন হয় না। তো এসএসসি 26 ব্যাচ যারা আছো তোমাদের জন্য আমরা লঞ্চ করছি বেসিক টু বস সায়েন্স কোর্স এসএসসি 2026।
তো তোমরা ইচ্ছা করলে আমাদের এই কোর্সটিতে যুক্ত হতে পারো। প্রথম সাইকেলটি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। এখানে তোমাদের ক্লাস নিবে দেশের সকল স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভাইয়ারা এবং আপুরা, মানে তোমাদের শিক্ষক এবং শিক্ষিকারা, সাথে আমিও আছি। দেখা হবে তোমাদের সাথে বেসিক টু বস সায়েন্স কোর্সে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।